আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি নিয়মিত যে তোমাদের অনলাইন ক্লাস হয় তারই অংশ হিসেবে দ্বিতীয় পত্র ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ের আমি লেকচার 4 চতুর্থ দিনের মতো আমি তোমাদের সাথে আজকে মিলিত হলাম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সবাই সামাজিক দূরত্ব মেনে চলছো এবং তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের আমি যে লেকচার দিচ্ছি সেই লেকচারের আলোকে যে সৃজনশীল এবং নৈর্ব্যক্তিকগুলো আছে সেগুলো তোমরা নিয়মিত প্র্যাকটিস করছো। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে সৃজনশীল বিষয়টা আসলে কি। সৃজনশীল বিষয়টা কি তোমরা যতখানি ভয় পাওয়ার আসলে কিছু নাই, যদি তোমরা প্রত্যেকেই সেই সৃজনশীল বিষয়টাতে তোমরা পাঠ্যপুস্তকের আলোকে যদি তোমরা এই বিষয়টাকে দেখো, অর্থাৎ নিজেদের টেক্সট বইটা নিজেরা খুব চমৎকারভাবে পড়বে এবং সেই চমৎকারভাবে পড়ার পরেই তোমরা কি করবে, সেই জিনিসটাকে নিয়ে আবার নিজেরা তারই আলোকে সৃজনশীল গুলাকে তোমরা নিজেরা স্টাডি করবে। সৃজনশীল বিষয়টা কি? সৃজনশীল বিষয়টা একটা উপমা বা উদাহরণটা আমরা কখন দিই? সাধারণত উদাহরণ আমরা দিই কোনো বিষয় বোঝানোর জন্য আমরা উদাহরণ দিই। সৃজনশীলও কিন্তু ঠিক একই ব্যাপার, অর্থাৎ তোমাদেরকে হয়তো বলবে, আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, যেমন একজন ব্যক্তি আছে অমুক এলাকার, যে ব্যক্তিটা 17 বার সেই অঞ্চলে অভিযান পরিচালনা করেছিল, যে জায়গাতে ছিল একজন ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের শাসন ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল এবং তিনি ভিন্ন অঞ্চল থেকে বা ভিন্ন দেশ থেকে এসে ওই যে ভিন্ন ভিন্ন রাজ্যগুলো অথবা ছোট ছোট রাজ্যগুলো যেখানে ছিল সেই রাজ্যগুলোতে তিনি বিভিন্নভাবে অতর্কিত আক্রমণ চালিয়েছিলেন তার সেনাবাহিনী দ্বারা এবং 17 বারই তিনি বিজয় অর্জন করেছিলেন। তাহলে তোমাদের যদি পড়া থাকে ইসলামী ইতিহাসের সেই অংশটুকু, যে অংশটুকু একটি স্বর্ণযুগের সৃষ্টি করেছিলেন, যে ব্যক্তিটি এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এবং 17 বার বিজয় অর্জন করেছিলেন, সেই ব্যক্তিটি সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে তোমরা অবশ্যই বুঝে নিতে পারবে যে তোমাদের উদ্দীপকে কার কথা বলা আছে, অর্থাৎ মোহাম্মদ বিন কাসিম নয় অথবা অন্য কোনো সুলতান নয়, এটা বলা আছে শুধুমাত্র সুলতান মাহমুদের ক্ষেত্রে। কারণ সুলতান মাহমুদই গজনি থেকে 17 বার ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছিলেন এবং তিনি একবার ব্যতীত প্রত্যেকবারই বিজয় অর্জন করেছিলেন এবং এই অঞ্চলগুলিতে ভারতবর্ষে তখন কি ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল এবং ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো এক একজন রাজা দ্বারা শাসিত হতো। তাহলে সৃজনশীল বিষয়টি হচ্ছে এই সৃজনশীলের মধ্যে উদ্দীপক কি আসতে পারে? একজন ব্যক্তি 17 বার ভারতবর্ষ অভিযান পরিচালনা করেছিলেন, সেই ব্যক্তিটির নাম কি? মুর্শিদ মোহাম্মদ ঘুরি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, কুতুবউদ্দিন আইবেক, সুলতান মাহমুদ। তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা সহজেই বলে নিতে পারবে যে এই ব্যক্তিটি আর কেউ নয়, ব্যক্তিটি হচ্ছে সুলতান মাহমুদ। এটাই হচ্ছে আসলে সৃজনশীল এবং এইভাবেই হচ্ছে নৈর্ব্যক্তিক কোশ্চেনগুলো হয়। তোমরা সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক সম্পর্কে ধারণাটা যদি পেতে অথবা ধারণাটা রাখতে অথবা তোমাদের স্কুল লাইফ থেকে যদি তোমাদের মধ্যে এটা চর্চা থাকতো, তোমরা আত্মস্থ করতে পারতে, শুধু পাস করার জন্য নয়, নিজের একটা বেসিক জ্ঞান আহরণের জন্য, তাহলে তোমাদের সৃজনশীল নিয়ে এত সমস্যা হতো না অথবা সৃজনশীলটা তোমাদের মধ্যে আতঙ্কের একটা বিষয় হয়ে দাঁড়াতো না। আমাদের শিক্ষকদেরও দুর্বলতা আছে, কথা অস্বীকার করা যায় না, কারণ আমাদের শিক্ষকদেরকে প্রচুর স্টাডি করতে হয়। শিক্ষকরা যদি স্টাডি না করে, নিজের বিষয়ের উপরে যদি ধারণা না লাভ করে, সৃজনশীল সম্পর্কে ধারণা লাভ করতে না পারে, নৈর্ব্যক্তিক সম্পর্কে ধারণা না লাভ করতে পারে, নিজের প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায় সম্পর্কে যদি নিজে পড়াশোনা করে জ্ঞান অর্জন না করতে পারে, তাহলে স্টুডেন্টদেরকে বোঝানো দক্ষতাটা একজন শিক্ষকেরও আসে না। এবং এই কারণে দেখা গেছে যে তোমরা স্কুল থেকে 10 বছর পড়াশোনা করে এসছো, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী সৃজনশীল জিনিসটা বুঝতে পারো না বা ধরতে পারো না। ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখতে পাই খাতা দেখার সময় তোমরা উদ্দীপকটাই তুলে দাও, তোমরা ক অংশটা এক কথায় ওটা পারো মোটামুটি, খ
খ অংশটা কোনো রকম যাও, কিন্তু গ আর ঘতে তোমরা টোটালি কি করো, উদ্দীপকটা তুলে দাও। উদ্দীপকটাকেই তোমরা কোশ্চেন মনে করো, উদ্দীপকটাকেই তোমরা আবার অ্যান্সার মনে করো। এভাবেই তোমরা করো, যার কারণে তোমরা নাম্বার পাও না, অকৃতকার্য হও। সুতরাং তোমাদেরকে যেটা বলছি, আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি বা যেভাবে আলোচনা করে দিচ্ছি, তোমরা এই আলোচনার এই অংশগুলো তোমরা শুধু তোমাদের পাঠ্যপুস্তকে দেখো, বেশি দেখার দরকার নেই, এইটুকুই দেখো। এইটুকু থেকেই তোমরা নিজেরাই তোমাদের বই আন্ডারলাইন করো, যে কোন অংশ থেকে নৈর্ব্যক্তিক হতে পারে বা কোনটা নৈর্ব্যক্তিক, কোনটা গুরুত্বপূর্ণ, সেটা তোমরা আন্ডারলাইন করো। অধ্যায়টা শেষ হোক, তোমরা দেখবে ওখান থেকেই যে তোমরা যেগুলো আন্ডারলাইন করলে বা পড়লে বা মুখস্থ করলে, সেইগুলোই কিন্তু তোমাদের সৃজনশীল এবং নৈর্ব্যক্তিকে কাজে লাগবে। সৃজনশীলটা একবার না দুইবার না বারবার করতে হয়, এবং পড়ার পরে সেইটা নিজেকে নিয়ে ভাবতে হয় যে এটা কোন অংশ থেকে আসতে পারে, কোথা থেকে আসতে পারে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। যা হোক, তোমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে, শিক্ষক যেভাবে গাইড করেন সেভাবে পড়তে হবে। আমরা এমন একটা যুগের মধ্যে চলে এসেছি, দেখো উদাহরণ দিতে গেলেই বলা হয় মধ্যযুগের কোনো খুন হচ্ছে, কোনো ধর্ষণ হচ্ছে, কোনো হাঙ্গামা হচ্ছে, তখন উদাহরণ দেয় কি মধ্যযুগের মতো নারকীয়তা, মধ্যযুগের মতো নৃশংসতা। এটাতে আমি এই বিষয়ের একজন শিক্ষার্থী হিসেবে বলতে চাই, যখন এই কথা বলে তখন আমাকে খুব নাড়া দেয়। কারণ মধ্যযুগ মানেই চিন্তা করা হয় খুন, ধর্ষণ, রাহাজানি। আসলে কিন্তু মধ্যযুগ সেটা নয়। মধ্যযুগ হচ্ছে একটা স্বর্ণযুগ। মধ্যযুগে যখন ইউরোপে বাথরুম বা গোসলখানার সৃষ্টি হয়নি, তার 100 বছর পরে ইউরোপে হয়েছে, ব্রিটেনে হয়েছে। মধ্যযুগে তার আগেই একেবারে পাবলিক টয়লেট তৈরি হয়ে গিয়েছিল, পাবলিক গোসলখানা তৈরি হয়ে গিয়েছিল, রাস্তা রাস্তা আলোক জ্বলেছে। মধ্যযুগে এক একজন সুলতান এক একটা অংশ দখল করেছে, এক একটা রাজ্য জয় করেছেন, সেই রাজ্যকে স্বর্ণ রাজ্য করে তুলেছেন। লাইব্রেরি থেকে শুরু করে, গ্রন্থাগার থেকে শুরু করে, সেখানে সাম্প্রদায়িকতা বিবর্জিত শাসন ব্যবস্থা পরিচালনা করে গেছেন। আর সেখানে এক এক সুলতান এক একটা জায়গা বিজয় করার পরে ইসলামের ছায়াতলে এসে সেখানে অগণিত মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, শান্তির ধর্মে ইসলামে এসেছিলেন, এবং তারা তাদের রাজ্যে, তাদের রাষ্ট্রে, তাদের সম্প্রদায়ে তাদের অবদান রাখতে শুরু করেছিলেন, জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে সমস্ত বিষয়ে। মধ্যযুগে আজকে আমরা কি দেখতে পাই, সেই যুগে এক একজন সুলতান যে পরিমাণ বীর দর্পে বিশ্ব জয় করেছিলেন, কেন করেছিলেন তোমরা জানো? মাদক। মাদক এমন একটা জিনিস যেখানে মানুষের জীবনী শক্তি যেমন নষ্ট করে দেয়, মনস্তাত্ত্বিক শক্তি যেমন নষ্ট করে দেয়, চিন্তা শক্তি নষ্ট করে দেয়, শারীরিক শক্তি নষ্ট করে দেয়, বিবেচনা নষ্ট করে দেয়। একজন মাদক সেবী শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, এমনকি নিউরোলজিক্যাল দিক থেকেও সে বিকলাঙ্গ হয়ে যায়, এবং বিকলাঙ্গ মানুষের দ্বারা ভালো কিছু সম্ভব নয়। ভালো কিছু, কারণ আল্লাহ পাক তাকে সুস্থ করে পাঠিয়েছেন, কিন্তু তিনি তার খারাপ অভ্যাসের কারণে, বদ নেশার কারণে তিনি নিজেকে খারাপ জায়গায় নিয়ে গেছেন। আর খারাপ জায়গায় নিয়ে গেছেন জন্যই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। দেশে যে খুন খারাপি রাহাজানি চলছে, তার অধিকাংশই গবেষণায় দেখা গেছে তারা মাদক সেবী। এবং মাদক সেবীদের যেহেতু হিতাহিত জ্ঞান থাকে না, নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না, এর আগেও বলেছি মাকে চিনতে পারে না, বাবাকে চিনতে পারে না, সন্তানকে পারে না, স্ত্রীকে পারে না, এই ব্যক্তিরা তাহলে কি করে নিজেকে চিনতে পারবে, নিজের মনুষ্যত্বকে চিনতে পারবে? চিনতে পারে না। তোমাদের আর একটা কথা বলে রাখি, অনেকেই এই কথাটাতে হয়তো আপত্তি জানাতে পারেন, আপনারা মনক্ষুণ্ণ হতে পারেন, ঠিক আছে? আমি এটা কাউকে কারণ অনুভূতিতে আঘাত করার জন্য নয়, আমি শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার যতটুকু সামান্য পড়াশোনা তার আলোকেই আমি বলতে চাই যে টিভি দেখাটাকে আপত্তিজনক জায়গাতে নিয়ে গেছে। কেউ কেউ তাদের দর্শনে বলছে টিভি দেখা হারাম বা টেলিভিশন দেখা যাবে না, টেলিভিশন শয়তানের বাক্স, টেলিভিশন খারাপ কিছু। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনার একটা মেসেজ, অথচ আপনি টেলিভিশন দেখতে দেন না, সেটা ঠিক আছে, কিন্তু আপনার হাতে কিন্তু একটা মোবাইল আছে, আপনার স্ত্রীকেও আপনি একটা মোবাইল দিয়েছেন, আবার আপনার সন্তানেরও মোবাইল আছে। এই মোবাইলে যখন কোন অনেক ফাংশনই দেখা যায় যে আপনি কিন্তু পারেন না, আপনার সন্তান পারেন। কোনো বিষয় মেসেজ পাঠাতে যান, কোনো কিছু জানতে যান, ব্যবসায়িক হোক অথবা পেশাগত হোক,
আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ হোক, বিদেশে থাকার, আপনি কিন্তু আপনার সন্তানের কি করেন, শরণাপন্ন হন। অর্থাৎ আপনি কিন্তু টেকনোলজিতে এখনো নিজেকে সেই জায়গাতে নিয়ে যেতে পারেননি যেটা আপনার সন্তান পারে। টেলিভিশনটা যখন হচ্ছে একটা বাক্স, একটা ঘরের ভিতরে, কোন চ্যানেলটা আপনার বাচ্চা দেখছে, কোন প্রোগ্রামটা আপনার বাচ্চা দেখছে আপনি কিন্তু বুঝতে পারছেন। কিন্তু ওই যে ছোট্ট হাতে একটা, যেটা একটা পকেটে রাখা যায়, ওই যন্ত্রটার ভিতরে যে আপনার সন্তান কি কাজ করছে ওইটা নিয়ে দেখছেন, কিন্তু ওই ছোট্ট যন্ত্রটা তার হাতের মধ্যে সবসময়তেই থাকছে। কি কাজ করছে? হয়তো আপনি বললেন কেন মোবাইলে, আমি পড়াশোনা করছি, আমি লেকচার শুনছি, আমি পরীক্ষা দিচ্ছি। আপনি কিন্তু বুঝতে পারছেন না যে ওখানে কোন মেকানিজমে সে কি কাজ করছে, অথবা কতটুকু সে ভালো কাজে ব্যয় করছে অথবা খারাপটুকুতে ব্যয় করছে। কিন্তু টেলিভিশনে যদি সে একটা খারাপ চ্যানেল দেখে, আপনার আপত্তিকর কোনো কিছু দেখে, চ্যানেল তো খারাপ আমি বলবো না, প্রোগ্রামগুলো আপনার জন্য আপত্তিকর হলে আপনি তাকে অ্যালার্ট করতে পারেন, এই নাচটা দেখুন, এই গানটা দেখুন, আমি ধরলাম আর কি, যাদের আপত্তি আছে তাদের ক্ষেত্রে, বা নাটক দেখো না, বা বক্তৃতা শোনো, টক শো, আপনি গাইড করতে পারেন। কিন্তু মোবাইলে কিন্তু আপনি এটা পাচ্ছেন না জন্যই আমার এখন যেটা মনোজাগতিক যে বিষয় হয়ে দাঁড়িয়েছে, আজকে মনোবিজ্ঞানীরা যা বলছেন, সমাজবিজ্ঞানীরা যা বলছেন, সমাজে এই যে অনাচার, ব্যভিচার, খুন, ধর্ষণ, রাহাজানি, মাদক সমস্ত কিছু সিংহভাগ করছে কারা? একটা নতুন একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, সেটাকে কি বলছে? কিশোর অপরাধী। তরুণ এখন আর বলছেন, এখন বলছে কিশোর অপরাধী। তারা কিন্তু সমস্ত কিছু আপনার এই মোবাইলের মাধ্যমেই করছে। মোবাইলে যে টেকনিক্যাল সাপোর্ট, মোবাইলে ভিডিও পর্যন্ত করছে তারা নিজেরা, গোপন জায়গা থেকে ভিডিও করছে বন্ধু বান্ধবরা মিলে, রাতারাতি নায়িকা হয়ে যাওয়ার জন্য, হিরো হিরোইন হওয়ার জন্য, স্টার হওয়ার জন্য এই ভিডিও করে কিন্তু তারা আবার ছেড়েও দিচ্ছে, নিজেরা ভিডিও চ্যানেল করছে, সে ভিডিও চ্যানেলে তারা এটাকে বাণিজ্যিকভাবে নিয়ে চলে যাচ্ছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা শুধু টেলিভিশনের ক্ষেত্রে আপত্তি জানাচ্ছেন, সেটা ঠিক আছে, আপনারা আপনাদের দার্শনিক চিন্তা ভাবনা থেকে, আপনাদের দর্শন থেকে আপনারা বলতে পারেন, ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু সেই সাথে আমিও বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, আপনারা মোবাইলের ব্যাপারেও আরো বেশি অ্যালার্ট থাকুন। কারণ মোবাইলে যেখানে আমরা দেখতাম গ্রামে গ্রামে, যে কিছুদিন আগে দেখলেন ক্যাসিনো ধরা হলো, এটা প্রকাশ্য, আবার ক্যাসিনো, আবার অনলাইনেও ক্যাসিনো হচ্ছে, অর্থাৎ অনলাইনেও জুয়া হচ্ছে, অনলাইনেও সাংবাদিকতা হচ্ছে, হলুদ সাংবাদিকতা কেউ কেউ করছে, সবার উদ্দেশ্যে আমি বলছি না। অনলাইনেও আবার মাদক বেচা কেনা হচ্ছে, অনলাইনেও অর্ডার দেয়া নেওয়া হচ্ছে, অনলাইনেও পর্ণ ছবি তৈরি করে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমি অভিভাবকদেরকে বলছি, আমি সুশীল সমাজকে বলছি, আমি যারা ইসলামিক চিন্তাবিদ অথবা ইমাম, মুয়াজ্জিন, তাদের উদ্দেশ্যেও বলছি, আপনারা মোবাইল থেকেও আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখুন এবং দেখুন তারা মোবাইলে কি করছে না করছে, কতটুকু পড়াশোনার জন্য ব্যয় করছে, আবার কতটুকু খারাপ কাজে ব্যয় করছে, এটাও আপনাদের দেখার দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যা বললাম, যদিও আমি অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম, কিন্তু এ কথা আমার তোমাদের জন্য। তোমরা মোবাইল থেকে সাবধান হও, মোবাইলকে তোমরা প্রয়োজনে ব্যবহার করো, অপ্রয়োজনীয় না। মোবাইল থেকে বিপদগামিতার রাস্তায় না গিয়ে মোবাইলটাকে ভালো কাজে ব্যয় করো, পড়াশোনা করো, এবং টেকনোলজিকে যখন তুমি তোমার সাপোর্টে কাজ করাতে পারবে, তখন টেকনোলজি কি হবে? তোমার জন্য আশীর্বাদ হবে। টেকনোলজিকে যখন তুমি খারাপ কাজে ব্যয় করবে, তখন টেকনোলজি হয়ে যাবে তোমার জন্য অভিশাপ। আমরা টেকনোলজিকে অভিশাপ নয়, আশীর্বাদে রূপান্তরিত করতে চাই। সেই জন্যই তোমরা যারা আছো, তরুণ প্রজন্ম, যারা অভিভাবক আছেন, সবার উদ্দেশ্যে আমার আবেদন, আসুন আমরা সবাই মিলে আমার সমাজ, আমার দেশ, আমার পরিবারটাকে রক্ষা করি। এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। যাই হোক, আজকে আমি তোমাদের এখন মূল আলোচনায় ফিরে যাই। মূল আলোচনায় আমি যাবার আগে তোমাদের বলে দিতে চাই, বিগত দিনে আলোচনা করেছিলাম কোনটা নিয়ে? ওই যে প্রাক সালতানাত যুগ, তারপরে আমরা আসলাম মামলুক যুগ বা দাস যুগ। আমরা কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশ সম্পর্কে আলোচনা করার পূর্বে, যখন একজন মানুষের কাজ নিয়ে আলোচনা করব, শুধু কাজটুকুই নিয়ে যদি আলোচনা করি, আমার মনে হয় আলোচনাটা অসম্পূর্ণ হয়ে যায় যদি আমি সেই মানুষটাকেই চিনতে না পারি।
আসুন আমরা আগে সেই মানুষটাকে চিনি। কি এই ইলতুৎমিশ? ইলতুৎমিশ হচ্ছে, তিনি হচ্ছে তুর্কিস্তানে, তার জন্মভূমি হচ্ছে তুর্কিতে এবং তার গোত্র ছিল ইলবারি গোত্র, অর্থাৎ তুর্কিস্তানের ইলবারি গোত্রে তিনি অধিবাসী ছিলেন। তিনি দেখতে শৈশবে সুদর্শন ছিলেন। সুদর্শন থাকার কারণে, এটাও একটা ঈর্ষার কারণ, তার সৎ ভাইদের কাছে ছিল, যার কারণে তারা কি করলেন, বিক্রি করে দিয়েছিলেন দাস ব্যবসায়ীর কাছে। এবং এই দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে তিনি করলেন কি, হাত বদল হয়ে একটা পর্যায়ে তিনি আসলেন কুতুবউদ্দিন আইবেকের কাছে। কুতুবউদ্দিন আইবেক তাকে একজন দাস হিসাবে কিনে নিলেও তিনি তাকে কি করেছিলেন, নিজের সন্তানদের সাথে সন্তানের মতো করে বড় করেছিলেন এবং তার শিক্ষা দীক্ষায়, আধুনিক শিক্ষা দীক্ষায়, তৎকালীন সময়ে যেটা বলছে আধুনিক শিক্ষা দীক্ষায় তিনি তাকে দীক্ষিত করেছিলেন। শুধু তাই না, কুতুবউদ্দিন আইবেকই তাকে আমির-ই-শিকার উপাধি দিয়েছিলেন। এবং আমির-ই-শিকার উপাধি দিয়েছিলেন তাই না, তিনি তার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অভিযানগুলোতে তিনি তাকে সফর সঙ্গী করে রেখেছিলেন। সেই অভিযানগুলোর মধ্যে কয়েকটা অভিযান ছিল, গোয়ালিয়র ছিল, বারাণসী ছিল, বদাউন ছিল, এগুলাতে। এবং তিনি এই অঞ্চলগুলার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন তাকে, ইলতুৎমিশকে। শুধু তাই না, তিনি যখন মারা যান, ইলতুৎমিশ যখন, কুতুবউদ্দিন আইবেক যখন মারা যান, মারা যাবার পরে কি হলো, তার পুত্র ছিলেন, কুতুবউদ্দিন আইবেকের পুত্র ছিলেন যিনি, তিনি কিন্তু একদম অকর্মণ্য ছিলেন, অযোগ্য ছিলেন। তিনি দিল্লির সুলতানে অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু আমির ওমরাগণ তার প্রতি ক্ষিপ্ত হয়েছিলেন এবং সুলতান ইলতুৎমিশকে কি করেছিলেন, সিংহাসনে অধিষ্ঠিত করিয়েছিলেন। এবং তিনি কিন্তু কৃতদাস থাকার পরেও আমাদের এই আইবেকের কন্যার সাথে কিন্তু তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিনি ছিলেন তার দাসত্ব থেকে মুক্তি দেবার পরে তিনি কুতুবউদ্দিন আইবেক তার ইলতুৎমিশকে তার কন্যার সাথে বিয়ে দিয়েছিলেন, অর্থাৎ শ্বশুর এবং জামাতার সম্পর্ক তৈরি হয়েছিল তাদের মধ্যে। এবং দেখা গেল যে আরাম শাহ ছিলেন সিংহাসনে, তাকে ওখান থেকে অপসারণ করে সেখানে ইলতুৎমিশকে সিংহাসনে অধিষ্ঠিত করালেন। কে করালেন? আমির ওমরাগণ। এই যে একজন মানুষকে, সুলতানের পুত্রকে বাদ দিয়ে একজন শাসনকর্তাকে সালতানাতে অধিষ্ঠিত করলেন, তাহলে তোমাদের অবশ্যই বুঝতে হবে যে মানুষটি কতখানি যোগ্য ব্যক্তি ছিলেন, কতখানি জনপ্রিয় ব্যক্তি ছিলেন, কতখানি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি তিনি ছিলেন। যাই হোক, তিনি যখন সিংহাসনে অধিষ্ঠিত হলেন তখন তার খেতাব দেয়া হলো শামসুদ্দিন, অর্থাৎ ইলতুৎমিশকে আমরা ইতিহাসে বলি শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশ তার প্রকৃত নাম, শামসুদ্দিন হচ্ছে কি, শামসুদ্দিন তার উপাধি। এইরকম তোমরা ইসলাম ইতিহাসে যখন আসবে বিভিন্ন টপিকসে বিভিন্ন ব্যক্তির নামের সাথে কিন্তু তোমরা এইরকমই দেখবে যে কাউকে উপাধি দেয়া হয়েছে, কেউ আবার নিজে নিজেই উপাধি ধারণ করেছেন। এই ইলতুৎমিশ সম্পর্কে এখন আমরা যদি যাই, যে দিল্লি সালতানাতে তিনি কি ভূমিকা রেখেছিলেন, অথবা সুলতান হবার পরে তার রোল কি ছিল, গুরুত্বপূর্ণ কোন দায়িত্বগুলো তিনি পালন করেছিলেন। তিনি ক্ষমতায় এসেছিলেন 1211 সালে এবং তিনি ছিলেন 1236 সাল পর্যন্ত শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লি সালতানাতে অধিষ্ঠিত ছিলেন। এবং বলা হয় যে দিল্লি মামলুক বংশের বা দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাই বলা হয় তাকে, ইলতুৎমিশকে। ইলতুৎমিশ তাহলে কি বললাম, 1211-তে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন সিংহাসনে এবং 1236 সালে তিনি 36 সাল পর্যন্ত তার স্থায়িত্ব ছিল। তিনি কি করেছিলেন, ক্ষমতায় আসার পরে আমির ওমরাদের দ্বারা তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। একটা পর্যায়ে দেখা গেল সেই কিছু কিছু আমির ওমরারাই তার কাজে কি হলেন, বিরাগ ভাজন হলেন এবং যারই ফলশ্রুতিতে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন এবং সেই অভিযান পরিচালনার একটা পর্যায়ে আমির ওমরারা নিজেরা পরাজিত হলো এবং তার বর্ষতা স্বীকার করলো। তাজউদ্দিন ইয়ালদুজ
তাজউদ্দিন ইয়ান্দুজের কথা তোমরা জানো, যে তাজউদ্দিন ইয়ান্দুজের সাথে কুতুবউদ্দিন আইবেক কি করেছিলেন, তাকে দমন করার জন্য অভিযান পরিচালনা করেছিলেন, পরবর্তীতে আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। এই তাজউদ্দিন ইয়ান্দুজকে তিনি কি করলেন, 1216 সালে দমন করলেন। তারপরে একটা পর্যায়ে দেখা গেল তাজউদ্দিন ইয়ান্দুজ যখন বন্দী হলেন, বন্দী অবস্থাতেই তিনি নিহত হলেন। এরপরে আমরা দেখছি নাসিরউদ্দিন কুবাচ্চ, তিনিও কিন্তু একজন দাস ছিলেন। 1217 খ্রিস্টাব্দে এই যে বিদ্রোহী নাসিরউদ্দিন কুবাচ্চর বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন এবং নাসিরউদ্দিন কুবাচ্চ পরাজিত হলেন। তিনি মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিলেন। চেঙ্গিস খানের কথা তোমরা শুনবে, জানবে, হালাকু খানের কথা তোমরা জানবে। ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ চেঙ্গিস খান, তারপরে তোমার হালাকু খান, এইরকম ব্যক্তিগুলো যারা ছিল, এই যে মঙ্গল নেতা চেঙ্গিস খানের আক্রমণ তিনি প্রতিহত করেছিলেন। কিভাবে প্রতিহত করেছিলেন? শাহ জালালউদ্দিন নামে একজন ব্যক্তি ছিলেন। জালালউদ্দিন কি করেছিলেন, চেঙ্গিস খানের আক্রমণ, খাওয়ারিজমান শাসনকর্তা তিনি ছিলেন। চেঙ্গিস খানের তার বিরোধ সৃষ্টি হয়েছিল, তখন চেঙ্গিস খান তার অঞ্চল আক্রমণের প্রস্তুতি নিয়েছিলেন। তখন নিজেকে আত্মরক্ষার জন্য এই খাওয়ারিজমের শাসনকর্তা, কি বললাম আমি, শাহজালালউদ্দিন তার কাছে অর্থাৎ ইলতুৎমিশের কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন নিরাপত্তার জন্য। তোমরা জানো পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান অথবা বিরোধী শক্তি দ্বারা বা মত প্রকাশের কারণে কি হয়, সেখানে নিরাপত্তা জনিত অভাব তৈরি হয়। আত্মরক্ষার জন্য তখন বিভিন্ন দেশে তারা কি করে, আশ্রয় গ্রহণ করে, রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। ঠিক তেমনি সেই আমলে এগুলো ছিল, যার কারণে শাহজালালউদ্দিন কি করেছিলেন, ইলতুৎমিশের দরবারে আশ্রয় প্রার্থনা করেছিলেন। ইলতুৎমিশ তখন কৌশলে তাকে বলেছিলেন যে আমার দিল্লির ওয়েদার আপনার শরীরের জন্য স্যুট করবে না, কারণ সবার ওয়েদার, সব অঞ্চলের আবহাওয়া কিন্তু সব মানুষের শরীরে যায় না। দেখবে অনেক সময় অনেক মানুষ হচ্ছে অনেক গায়ের রং অনেক উজ্জ্বল থাকে, কোনো অঞ্চলে চাকরি বাকরি বা পেশাগত কারণে যাবার কারণে যে গায়ের রংটা অনুজ্জ্বল হয়ে যায়। আবার কোথাও অনুজ্জ্বল গায়ের রঙও কোনো অঞ্চলে গেলে উজ্জ্বল হয়ে যায়। কোনো অঞ্চলে দেখা যায় যে শীতটা বেশি হয়, সেখানে গ্রীষ্মকালীন মানুষ গেলে সে আবার অসুস্থ হয়েছে, এইরকম ব্যাপার। উনি তখন বলেছিলেন যে দিল্লির আবহাওয়া শরীরের জন্য আপনার উপযুক্ত নয়, আপনার শরীর সুস্থ থাকবেন এখানে আসলে। এইভাবে উনি কৌশলে তাকে ডিনাই করেছিলেন। এর কারণটা কি, যদি তিনি শাহজালালউদ্দিনকে তিনি যদি কি করতেন, আশ্রয় দিতেন, এই দিল্লিও কিন্তু চেঙ্গিস খান দ্বারা আক্রান্ত হতো। যার কারণে তিনি চেঙ্গিস খানের আক্রমণটা প্রতিহত করেছিলেন কৌশলে, এইভাবে শাহজালালউদ্দিনকে আশ্রয় না দিয়ে। এবং এটা ছিল 1221 সাল। আমি যে ঘটনাটা তোমাদেরকে বললাম, এই সময়কাল ছিল 1221। এরপরে দেখা যায় যে তিনি শুধু নিজের রাজ্য সুরক্ষিত করেছিলেন তাই নয়, তিনি বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করেছিলেন এবং সফলতার সাথে সেই অঞ্চলগুলোতে তিনি তার রাজ্য সম্প্রসারিত করতে সক্ষম হয়েছিলেন। তার মধ্যে যদি আমি বলি, 1225 সালে তিনি বাংলাতে অভিযান পরিচালনা করেছিলেন। তিনি অন্যান্য এলাকা দখল করেছিলেন, যেমন লক্ষণাবতী, উজ্জয়িনী, মালব, এইরকম বিভিন্ন অঞ্চলগুলো তিনি নিজের শাসনাধীনে এনেছিলেন এবং সুরক্ষিত একটি সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন। যার কারণে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এটাই যে দিল্লি সালতানাতে বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, একটা হচ্ছে প্রতিষ্ঠাতা আর একটা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রকৃত প্রতিষ্ঠাতা যখন আসবে কথাটা, তখনই তোমরা ধরে নিবে যে এইটা হচ্ছে ইলতুৎমিশকে কি করা হচ্ছে, ইন্ডিকেট করা হচ্ছে। এবং সেইভাবেই তোমরা তোমাদের সেই কোশ্চেনটা, সে নৈর্ব্যক্তিক অথবা সৃজনশীল যাই হোক না কেন, সেইভাবে তোমরা এটা অ্যান্সার করবে। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যেভাবে আলোচনা করলাম, তোমরা জানো যে প্রথম অধ্যায়ের চাইতে অর্থাৎ প্রথম পত্রের চাইতে দ্বিতীয় পত্রটা কিন্তু আলোচনাটা অনেক সংক্ষিপ্ত এবং অনেক দ্রুত ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে দ্বিতীয় পত্রটা সিলেবাসটা শেষ করা যায় বা শেষ হয়ে যায়।
কিন্তু প্রথম পত্রটা কিন্তু অনেক ব্যাপক আলোচনা করতে হয়। আজকে আমার ক্লাসের তাহলে তো আমি এখানেই শেষ করছি। আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।